স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছে আমি নাহিদ জিহান। ডায়াবেটিসের HbA1c টেস্ট সম্পন্ন করতে খরচ মাত্র 200 টাকা। এই টেস্টটি প্রাইভেট হাসপাতালে করাতে রোগীকে গুনতে হয় 5 থেকে 8 গুণ বেশি হারে, 1000 থেকে 1500 টাকা। যদিও সরকারি হাসপাতালে ফি 300 টাকা। 5 থেকে 28 গুণ পর্যন্ত বাড়তি ফি গুনতে হয় হেপাটাইটিস পরীক্ষায়ও। খরচ 100 টাকা হলেও সব ক্যাটাগরির টেস্ট মিলিয়ে প্রাইভেট হাসপাতালে ফি 500 থেকে 2800 টাকা পর্যন্ত। টেস্ট ফি নির্ধারণে কোনো নিয়ম নীতি না থাকায় পকেট কাটছে হাসপাতালগুলো। বিপরীতে অসহায় সাধারণ রোগীরা। চিকিৎসা খাতে অসঙ্গতি নিয়ে ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে তৃতীয় পর্ব। সেলিম খানের ছবিতে বাকিটা তুলে ধরছেন ফখরুল ইসলাম। দেশে চিকিৎসা খাতের বাড়তি খরচ মানুষকে করে তুলছে আরও দরিদ্র। একজন রোগীকে সাধারণ থেকে জটিল কোনো রোগের চিকিৎসা করাতে পোহাতে হয় নানান সব টেস্টের ধকল। আর প্রাইভেট হাসপাতালে বাড়তি টেস্ট ফির বোঝায় দিশেহারা রোগীরা। যেখানে যাই সেখানে টাকা, যদি আমার লাগে 2000 টাকা, তো আমাকে খরচ করাচ্ছে 5000 টাকা। এদের কাছে জিম্মি আমরা। একই প্যাথোলজিক্যাল মেশিন আর একই রিয়েজেন্টে টেস্ট সারেন দেশের সবগুলো হাসপাতাল, কিন্তু ফিটা হাসপাতাল ভেদে ভিন্ন ভিন্ন। রোগীদের কাছে কতটা সহনীয় এই ফি, চলুন দেখে আসি সেই চিত্র। HbA1c ডায়াবেটিসের এই টেস্টটি করাতে রিয়েজেন্ট মিলিয়ে সর্বোচ্চ খরচ 200 টাকা। সরকারি হাসপাতালে ফি 300 টাকা হলেও প্রাইভেট মেডিকেলগুলো নিচ্ছে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। হেপাটাইটিস সহ 4 ধরনের রোগের টেস্ট একটি কিটেই খরচ হয় মাত্র 100 টাকা। অথচ সব টেস্ট মিলিয়ে রোগীদের থেকে প্রাইভেট হাসপাতাল নিচ্ছে 500 থেকে 2800 টাকা পর্যন্ত। একটি এক্স-রে করতে সর্বোচ্চ 80 টাকা খরচ হলেও নিচ্ছে 450 থেকে 500 টাকা পর্যন্ত। ব্লাড গ্রুপিং এর খরচ মাত্র 30 টাকা। প্রাইভেট হাসপাতাল নিচ্ছে 250 থেকে 500 টাকা। আল্ট্রাসোনোগ্রাম খরচ মাত্র 100 থেকে 150 টাকা। সরকারি হাসপাতালে 220 টাকা নিলেও প্রাইভেটে নিচ্ছে 1300 থেকে 2500 টাকা পর্যন্ত। এমন বাড়তি ফির জাঁতাকলে থাকা রোগীরা হয়তো জানেনই না কোন টেস্টের আসল খরচ কতটা। এখানে আপনি এক্স-রে করবেন 125 টাকা, আপনি পপুলারে যান 525 টাকা নিব আপনার একটা এক্স-রে। সব কিছু এরকম 4 গুণ বেশি। এখন আমরা এগুলা দিতে দিতে আজকে আমরা মনে করেন নিঃশেষ। অ্যাপোলোতে আমার ট্রিটমেন্ট করাইছি, ওখানে 27000 টাকার ট্রিটমেন্ট টেস্ট দিল, আমি 7000 টাকার টেস্টটা করে আনছি। সেম টেস্ট। গরিব মানুষ কি টাকা দিবে না টেস্ট করবে? এই রুগীগুলোরে মানুষের গলা কেটে পয়সা রেখা দিচ্ছে। বলা হয়ে থাকে দেশে প্রাইভেট হাসপাতালগুলোর আয়ের 80% আসে টেস্ট ফি থেকে। তাই অতি মুনাফাভোগী চিকিৎসা ব্যবস্থা থেকে মানুষকে বাঁচাতে টেস্ট ফি নীতিমালা প্রণয়নের দাবি বিশ্লেষকদের। পরীক্ষা নিরীক্ষার যে দামটা রাখা হচ্ছে, সেই দামটাও আসলে আমি মনে করি না যে যৌক্তিকভাবে নেওয়া হচ্ছে। ছোট্ট একটা ল্যাবরেটরির থেকে কিভাবে তারা আজকে বিশাল যে হেলথ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছেন। অন্যদিকে 10 ভাগ গরিব রোগীকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়ার নীতিমালা থাকলেও তা মানছে না বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কেউ কেউ। যে ফ্রি বেড হিসাবে চিহ্নিত থাকবে, সেখানে তারা ফ্রি চিকিৎসা দিবে, কিন্তু বেশিরভাগ হাসপাতালে আপনার এই বিষয়টা আসলে মেইনটেইন করা হয় না এভাবে। টেস্ট ফি সহনীয় করে হাসপাতালগুলো সঠিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। নিউজ 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বলেন, পৌর নির্বাচনে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী ছিল, দলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। সদ্য সমাপ্ত দেশের 5টি ধাপে 230টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ 185 পৌরসভায় জয়লাভ করে, যেখানে স্বতন্ত্র হিসাবে 32 জায়গায় বিজয়ী হয়, যার অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। যাদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে সরকারের প্রতিমন্ত্রী, এমপি, এমনকি জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধেও। যে বা যারা দলের সিদ্ধান্তের বাইরে যে নির্বাচনে অংশ নিয়েছে এবং বিদ্রোহীদের পক্ষে দলের যেসব নেতাকর্মীরা কাজ করেছে, তাদের ব্যাপারে কঠোর শাস্তি নেওয়া হবে। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে এই বিনা শাস্তিতে আর কেউ পার পাবে না। নির্বাচনে বিদ্রোহী হিসেবে যে নির্বাচন করবে, তার জন্য ভবিষ্যতে তার এই মনোনয়ন পাওয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দলের শৃঙ্খলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বলেন, বিগত নির্বাচনে যারা দলের সিদ্ধান্তে মানেননি, তারা এবার মনোনয়ন পাবেন না। তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে সর্বোচ্চ সমর্থনকৃত কমপক্ষে 3 জনের নাম পাঠাইতে কেন্দ্রে,
এটা রেজিস্ট্রেশন করে ইউনিয়ন কমিটি সই করে দিবে, তারপর উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং জেলার প্রেসিডেন্ট সই করে এটা কেন্দ্রে পাঠাবে। এই প্রার্থীদের মধ্যে থেকে যারা সবচেয়ে জনপ্রিয় যোগ্য ব্যক্তি, এরকম ব্যক্তিদেরকে দলীয় মনোনয়ন বোর্ড এটা মনোনয়ন দেবেন। যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকে আর কখনো মনোনয়ন দেওয়া হবে না। সম্প্রতি বিএনপির ৭ মার্চ পালন নিয়ে হানিফ জানান, দীর্ঘদিন পর বিএনপির এমন কর্মকাণ্ড কূটকৌশলের অংশ। তারা যে প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই যে ৭ই মার্চের এই দিবসটা পালন করতে চায়, এটা কিন্তু এখনো দেশের মানুষ বিশ্বাস করে না। এই দিবসটা পালনে নতুন করে ঘোষণা দেওয়ার পিছনে কোনো একটা একটা চাল আছে তাদের। বিএনপি নেতাদের করোনার টিকা গোপনে না নিয়ে প্রকাশ্যে নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঢাকা মহানগর বিএনপি। নিজেদের এতদিনকার সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, বর্তমান সরকার বিরোধী দলের ওপর যে দমননীতি নিয়েছে সেটার জন্য বিএনপি প্রস্তুত ছিল না, যার কারণেই আন্দোলনে ব্যর্থতা এসেছে। মারফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। 14 বছরের বেশি সরকারের বাইরে থাকা দল বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ নানা ইস্যুতেই রাজপথের আন্দোলনে ব্যর্থতার জন্য প্রথমেই আলোচনায় আসে ঢাকা মহানগর বিএনপির নাম। দীর্ঘদিন মহানগরের দায়িত্বে থাকা বিএনপি নেতা মির্জা আব্বাস জানান, রাজনৈতিক এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তারা। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপির কেন্দ্রে থাকা এই অংশ। ঢাকা মহানগরী যখন নাকি আন্দোলন করে, ঢাকা মহানগরী ম্যাক্সিমাম আন্দোলনটা করছে কিন্তু 13-14-তে, 13-14-15-তে, এবং আন্দোলন হচ্ছে, ব্যাপক আন্দোলন হচ্ছে। সেখানে মহানগরী হয়তো সফলতা অর্জন করতে পারেনি, তারপরে আন্দোলন হয় না, এই কথা বলা যাবে না। আমাদের মধ্যে একটা দুর্বলতা আসছে, এটা অস্বীকার করা যাবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে ওঠার জন্য যে সময়টা আমাদের দরকার, সেই সময়টা যথেষ্ট সময় আমরা পেয়েছি। এখানে ঢাকা মহানগরী এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশের সমগ্র রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতার মত, সরকারের বাইরে থাকা সব দলমত এক হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে মাঠে নামতে। অন্য দলের সঙ্গে কিভাবে আমরা লিয়াজো করব, কিভাবে আমরা কাজ করব, কিভাবে ঐক্যবদ্ধ হব, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের বাইরে যারা আছে এদের সঙ্গে মিশে আমরা একটা কিছু করব যেখানে এই সরকার সম্ভবত বেশি দিন থাকতে পারবে না। ঢাকার সাবেক এই মেয়র আরো বলেন, বর্তমান মেয়রদের সাথে বসে সমাধান করতে চান নগরের সমস্যারও। 2 মেয়র একসঙ্গে বসবে, আমি কিন্তু উপদেশ দেবো, কাজ করতে বলবো। এরপরে 15 দিন সময় লাগবে। ঢাকা শহরে একটা থাকতে পারবে না, এক ফোঁটা জল পানি থাকবে না। প্রচন্ড বৃষ্টির পরও এক ফোঁটা পানি থাকবে না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশকে সাথে নিয়ে জাপান ও অন্যান্য দেশকে সংযুক্ত করে বঙ্গোপসাগর সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কানেক্টিভিটি হাব গড়ে তুলতে চায় ভারত। বৃহস্পতিবার ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ আগ্রহের কথা বলেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অপরাধ বন্ধ হলে সীমান্ত হত্যাও বন্ধ হবে, এমন মন্তব্য করেন তিনি। তার তিস্তা ইস্যুতে ভারত তার আগের অবস্থাতেই অটল আবারও নিশ্চিত করেন এস জয়শঙ্কর। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 8-9 ঘন্টার সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুপুর 11:30টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। চলতি মাসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি চূড়ান্ত করাই ছিল বৈঠকের মূল বিষয়। তবে আলোচনায় বাদ যায়নি দ্বিপাক্ষিক অন্য ইস্যুগুলো। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ফলপ্রসূ আলোচনা হয়েছে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। COVID cooperation, connectivity, trade, water, security, border and lines of credit are some of the areas we discussed. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারে যখন মরিয়া বড় বড় দেশ, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানালেন সম্পর্কের 50 বছরে বাংলাদেশ ভারত উভয়ই এখন জোর দিচ্ছে কানেক্টিভিটির উপর। আঞ্চলিক উন্নয়নে বঙ্গোপসাগর সহ পুরো অঞ্চলে কানেক্টিভিটি বৃদ্ধিতে জাপানকেও সাথে নিতে চায় ভারত।
If we can get connectivity right, যদি আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেক্টিভিটি ঠিক রাখতে পারি তবে এই অঞ্চলের সামগ্রিক ভূ অর্থনীতিতে পরিবর্তন আসবে। এক্ষেত্রে বঙ্গোপসাগর খুব কার্যকর। আমরা দুই পক্ষই বিশ্বাস করি এটি করা সম্ভব। তৃতীয় পক্ষকে এই প্রক্রিয়ায় যুক্ত করার বিষয়েও আমরা আলোচনা করেছি। সম্ভাব্য দেশ হিসেবে জাপানের নাম এসেছে, কারণ ওই দেশের সঙ্গে আমাদের দুই দেশেরই সম্পর্ক যথেষ্ট ভালো। সম্পর্ক উন্নয়নে আমি কানেক্টিভিটিকে বড় লক্ষ্য হিসেবে বিবেচনা করি। সীমান্ত হত্যা বন্ধ না হওয়ার বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নো ক্রাইম নো ডেথ। প্রকৃতপক্ষে হত্যাকাণ্ডগুলো ভারতের মধ্যে সংঘটিত হয়ে থাকে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক, কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করেছি সমস্যার মূল কারণ কি, এবং এটি হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। আমাদের দুপক্ষের লক্ষ্য হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত, যাতে করে হত্যাকাণ্ড না হয়। তিস্তা চুক্তি বিষয়ে কোনো সুখবর দেননি জয়শঙ্কর। এটি নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই পানি সচিব পর্যায়ের বৈঠক হবে। তিস্তা চুক্তি নিয়ে ভারত সরকারের অবস্থান আপনারা জানেন, সেখানে পরিবর্তন হয়নি। আগামী 26-27 মার্চ ঢাকা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে কোনো সমস্যার সমঝোতা ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে গণভবনে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে সৌজন্য সাক্ষাৎ প্রদানকালে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে এরই মধ্যে টিকা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়ার আওতায় আনা হবে। টিকা সরবরাহ সহ কোভিড-19 মহামারী সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ভারত সরকারকে ধন্যবাদ দেন। করোনা সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার বাবা, ভারতের সাবেক সরকারি কর্মকর্তা কে সুব্রামারিয়ামের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বই লিবারেশন ওয়ার অব বাংলাদেশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এবার অগ্নিঝরা মার্চ। মাত্র 10 মিনিট এর মধ্যে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী এয়ারফোর্সের একটি বাসে উঠিয়ে নেয় ঢাকায় অবস্থানরত বিদেশি সাংবাদিকদের। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে পাঠিয়ে দেয় তেজগাঁও বিমানবন্দরে। বাংলাদেশের বুকে গণহত্যার নামে পাকিস্তান শুরু হয় অপারেশন সার্চ লাইট। সবাই গেলেও হোটেলে লুকালেন সাইমন ড্রিং, অ্যান্থনিও ম্যাসকারেনহাস। ব্যারিস্টার মওদুদ আহমদও সেই রাতে ওই হোটেলে ছিলেন। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। The Intercontinental Hotel in Dhaka last Thursday night when Pakistan soldiers suddenly hauled down the East Pakistan independent flag outside the hotel and burnt it. When I tried to leave by the hotel front door, they pushed me back at gunpoint. 25 মার্চ কারফিউ জারির আগেই হোটেলের বাইরে যাওয়া যাবে না, এই মর্মে নোটিশটি ঝোলানো হয় ইন্টারকন্টিনেন্টালে। বিবিসির মাইকেল ক্লেটনের মতো আরো দু একজনও এরপরও পরিস্থিতি দেখতে বের হতে গিয়েছিলেন। বাইরে তখন পাকিস্তানি ট্যাঙ্কের নল সরাসরি হোটেলের দিকেই তাক করা। ঢাকা ছেড়ে যান ইয়াহিয়া আর ভুট্টো। হোটেলের সবচেয়ে উপরের তলায় উঠে যান মওদুদ আহমদ। তেজগাঁওয়ের দিক থেকে তখন শাহবাগের দিকে এগোচ্ছে সারি সারি ট্যাঙ্ক। রাত 1:30 হবে, এয়ারফোর্সের একটা বাস আসলো, এয়ারফোর্সের একজন অফিসার সহ। সে বললো যে সব জার্নালিস্টদেরকে নিচে ডাকলো, ডেকে বললেন যে তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। সাইমন ড্রিং এবং এপির একজন সাংবাদিক, এই দুজনকে আমরা লুকিয়ে রেখেছিলাম 10 ফ্লোরে। স্বাধীনতার ঘোষণাপত্র আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে শুরু হয় প্রবাসী সরকার। নিঃস্বার্থভাবে মুক্তিযুদ্ধ সংগঠনে পথে পথে মাঠে ঘাটে ছুটতে থাকেন তাজউদ্দিন আহমেদ। তবে মুক্তিযুদ্ধের সময় তখন তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে এবং উনি ছাড়া কিন্তু সরকার গঠন সম্ভবপর হতো না, এবং ভারতের সঙ্গে যে সমঝোতার মাধ্যমে সাহায্য সহযোগিতা পাওয়া এটাও সম্ভব হতো না। এবং মুক্তিযোদ্ধাদের যে ট্রেনিং, মুক্তিবাহিনীর ট্রেনিং, ন্যায়সঙ্গত অধিকারের দাবি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল। আর কখনো অমন করে এক হতে পারবে কিনা বাংলাদেশ, এ নিয়ে সংশয় যেমন অভিমানও সমান মওদুদ আহমদের। এই যে আমরা মুক্তিযুদ্ধ করলাম, আজকে তার পরিবর্তে আমরা দেশে কি দেখছি?
গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। স্বাধীন দেশের মানুষের জন্য গণতন্ত্র আর ন্যায় বিচার নিশ্চিত করার যুদ্ধও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বলেও আক্ষেপ এই মুক্তিযোদ্ধার। সেই ঐক্য, সেটা তো একটা স্বপ্ন। মুক্তিযুদ্ধ তো একটা এখন স্বপ্নের মতো মনে হচ্ছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড, যেখানে যাত্রী, বাস মালিক, দোকানি থেকে শুরু করে শ্রমিক কিংবা ভিক্ষুকের আনাগোনাই বেশি। দিনভর এমন চিত্র থাকলেও রাত যতই গভীর হয়, সেখানকার স্বাভাবিক দৃশ্যপটে যোগ হয় অনেক ছিন্নমূল মানুষ। মধ্য কিংবা গভীর রাতে যাত্রীর সংখ্যা কম থাকলেও ঢাকায় ফেরা মানুষের তুলনায় ঘরমুখী মানুষের উপস্থিতিই বেশি। মাসুদা লাবণীর রিপোর্টে বিস্তারিত। নাম আব্দুল গনি। এই মহাখালী বাস স্ট্যান্ডে শুধু আব্দুল গনি নয়, আব্দুল গনির মতো অনেক শ্রমজীবী মানুষই এখানে সারা রাত বসে থাকেন কাজের সন্ধানে। কেউ কেউ আবার ক্লান্ত হয়ে এখানেই ঘুমিয়ে পড়েন। আমরা দেখব মধ্যরাতে কিংবা সারা রাত মানুষের জীবনচিত্র। কেউ কেউ এই বাস স্ট্যান্ডের অস্থায়ী ঘরের স্থায়ী বাসিন্দা, কেননা জাদুর এই শহরে নেই স্থায়ী বসবাসের ঘর। জীবিকার তাগিদে তাই এমন রাত্রি যাপন। কষ্টকর হলেও প্রিয়জনের জন্য এই জীবনযাপন অনেকের কাছেই হয়ে গেছে স্বাভাবিক। আমার থাকার জায়গা না দেখে আমি রাতে বেলায় থাকি। এইভাবে ঘুমায়, মশায় কামড়ায়, এইভাবে কষ্ট হয়, এইভাবে থাকা লাগে। রাতে মানুষের আনাগোনা কম থাকলেও কর্মজীবী মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ অনেকেই দিন শেষে ছোটেন প্রিয়জনের কাছে। আমি আসছিলাম একটু মানে ব্যক্তিগত কাজে। দেশের বাড়ি জামালপুর, পাইলেঙ্গে কাজ করতে আসি, চলে গেছি। এখানে প্রায় ভোররাত পর্যন্ত থাকে বাড়ি ফেরা মানুষের পদচারণা, আর বৃহস্পতিবার রাতে সেই সংখ্যাটা অন্যান্য রাতের চেয়ে কিছুটা বেশি। ঘড়ির কাঁটায় সময় গড়িয়ে রাত শেষে প্রায় ভোর হয়, কিন্তু কিছু কর্মজীবী মানুষের কর্মব্যস্ততা থেকেই যায়। জেগে থাকেন, সামলান দোকান, কেননা ক্রেতাদের আনাগোনা থেকে যায়। বিকাল 4টাতে রাত 3টা পর্যন্ত লোক থাকে। রাতের 2টা 3টা পর্যন্ত কাস্টমার থাকে, তার সকাল 6টা বাজে বাসায় যাই। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। নতুন ধরনের মাদক আইসের সবচেয়ে বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রিন টির প্যাকেটে জব্দ করা 2 কেজি আইস বা ক্রিস্টাল মেথের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক জানান, থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে ভয়ঙ্কর এই মাদক বাংলাদেশে ঢুকেছে। আইস নামের এই নতুন মাদক ইয়াবার চেয়েও শতগুণ বেশি শক্তিশালী এবং ক্ষতিকর। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। আইস বা ক্রিস্টাল মেথ পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে এশিয়ার সিঙ্গাপুর ও থাইল্যান্ডে জনপ্রিয় মাদক। গবেষণা তথ্য বলছে ইয়াবার চেয়েও এই মাদক 100 গুণ ক্ষতিকর। 2019 সালে বাংলাদেশে প্রথমবার এই আইস বা ক্রিস্টাল মেথ ধরা পড়ে, গ্রেপ্তারও হয় একজন। 2 বছর পর কক্সবাজারের টেকনাফে আইসের এ যাবৎকালের সবচেয়ে বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জাদিমুড়া এলাকা থেকে আব্দুল্লাহকে আইস সহ গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সংবাদ সম্মেলন। 2 কেজি পরিমাণ মেথামফেটামিন, যেটাকে আইস বলা হয়, এই ধরনের সবচেয়ে বড় আমাদের চালান, সেটা আটক করা হয়েছে। থাইল্যান্ড থেকে আসা আইস মিয়ানমার হয়ে প্রবেশ করে বাংলাদেশে। মহাপরিচালক জানান, ক্রিস্টাল মেথকে মূলত উচ্চবিত্তের মাদক হিসেবে চিহ্নিত করা হয়। দেশের বিস্তারে যারা চেষ্টা করছে তাদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছে অধিদপ্তর। থাইল্যান্ডে মিয়ানমার হয়ে এটা বাংলাদেশে ঢুকেছে, এখন কোথায় যাচ্ছে এটা এখনো তদন্ত বেরিয়ে আসেনি। প্রাসঙ্গিকভাবে সংবাদ সম্মেলনে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিবেশ ও দুর্ঘটনা নিয়ে প্রশ্ন ওঠে। তাই অভিযান চালাচ্ছি, কেউ যদি করে থাকে তারা অন্যায় করে আমাদের গোচরে আসলে আমরা এটা বন্ধ করে দিয়ে দিই। আমরা উদ্বিগ্ন, আমরা আশা করি সেটা হয় নাই। যদি হয়ে থাকে এটা তদন্তের বিষয়ে আমরা একটা ব্যবস্থা নেব। মহাপরিচালক আরও জানান, মাদক চোরা কারবারি সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অস্ত্র দেওয়ার বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে। অস্ত্র দেওয়ার বিষয়ে আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহর অনিয়ম, দুর্নীতি ও শিক্ষামন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে
কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল শেষে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রলীগ কর্মী তানভীর বায়েজিদ আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। দিনাজপুরে আইনজীবী সমিতির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 7 আইনজীবী। সাবেক আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতারা সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনের দাবি করে। অপরদিকে বর্তমান আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা 1 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায়। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে সংবিধান সংরক্ষণ কমিটির ব্যানারে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি আয়োজন করেন সাবেক আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা। পরে দুপুরে আইনজীবী সমিতির কনফারেন্স রুমে বর্তমান ও সাবেক দুই পক্ষের নেতৃবৃন্দের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের 7 জন আইনজীবী আহত হন। নির্বাচন দিতে হবে, সঠিক সময় দিতে হবে, না দিলে আমরা লাগাতার অনশন করব। 1 বছর তো কমিটির মেয়াদ, 1 বছর পরেই যথাযথভাবে কনস্টিটিউশন মেনেই 1 বছর পরে নির্বাচন হবে। মেহেরপুরে মুজিবনগর কলকাতা স্বাধীনতা সড়ক নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আগামী 26 মার্চ এই সড়ক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংশ্লিষ্টরা বলছেন, এই সড়ক চালু হলে বাংলাদেশ ও ভারতের মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ হবে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মেহেরপুর প্রতিনিধির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ইতিহাসের সাক্ষী মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানঘেরা গ্রাম এখন মুজিবনগর। এখানেই 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। জাতীয় 4 নেতা সহ সড়কপথে বিদেশি সংবাদকর্মী ও মুক্তিযোদ্ধা সহ এ সড়কে মুজিবনগর আসেন। আর মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে মেহেরপুরের মুজিবনগরের ঐতিহাসিক স্বাধীনতা সড়ক নির্মাণ করছে সরকার। দ্রুতগতিতে এগিয়ে চলছে মুজিবনগর কলকাতা স্বাধীনতা সড়কের কাজ। সম্প্রতি এই সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এই সড়ক চালু হলে বাংলাদেশ ও ভারতের মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ হবে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পার্শ্ববর্তী দেশের সাথে যে আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে স্বাধীনতার যে আবেগ, ওইটা প্রস্ফুটিত হবে এই সড়কের মধ্যে দিয়ে। তো এটা ওপেন হলে পরে এখানে ইমিগ্রেশন তো থাকবেই। দীর্ঘ 50 বছর পর হলেও এ সড়ক হয় খুশি স্থানীয়রা। আমার সরকার এটা করছে, এতে আমি খুবই আনন্দিত। সারা বছর একটা এলাকাতে মানুষ আসা যাওয়ার সুবাদে দেখা যাচ্ছে দীর্ঘ সময় একটা লোকজন আসা যাওয়া করবে। এলজিডির অর্থায়নে বাংলাদেশের অংশে 1 কোটি 6 লাখ টাকা ব্যয়ে 24 ফুট চওড়া সড়ক নির্মাণ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হঠাৎ করে জয়পুরহাটে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আধুনিক জেলা হাসপাতালের তথ্যানুসারে প্রতিদিন এই হাসপাতালে 60 জন ডায়রিয়া আক্রান্ত নতুন রোগী ভর্তি হচ্ছেন। গেল 1 মাসে এই রোগে আক্রান্ত হয়েছে 2000 মানুষ। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই সংখ্যা বাড়ছে ডায়রিয়া রোগীর। আলমগীর চৌধুরীর তথ্য ও প্রতিবেদন, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে গেল 1 মাস ধরে বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। হাসপাতালের নির্ধারিত ডায়রিয়ার ওয়ার্ডে রোগীর স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে অনেককেই বারান্দা কিংবা করিডোরের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। অন্যান্য রোগীর পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। আমি স্বাভাবিক খাবারই খাচ্ছিলাম, খাওয়ার এর মধ্যেই আক্রান্ত হই। পায়খানার বমি হঠাৎ সকাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চা। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। আমরা ধারণা করছি যে সিজন পরিবর্তনের কারণে এটা হচ্ছে, আর এই সিজনটা সেটেল হয়ে গেলেই
আবার রোগীর সংখ্যা কমে যাবে। গেল ফেব্রুয়ারি মাসে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল সহ জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 2000-এরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও সময় মতো গাছ পরিচর্যা করা হলে এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন ফল গবেষণা কেন্দ্র। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। ফাগুনের মৃদু হাওয়ায় গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। বাগান জুড়ে ফুটন্ত মুকুলের এই শোভা আশা জাগিয়েছে কৃষক মনে। কারণ ধানের পরই আমের উপর বেশি ভরসা রাজশাহী অঞ্চলের চাষিদের। আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ মাতোয়ারা করেছে মানুষকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর বাগানগুলোর গাছে মুকুল আসা শুরু হয়েছে। গাছের পুরো মুকুল ফুটতে আরো কয়েক সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন ফল গবেষকরা। আমের রাজধানী বলে খ্যাত এই রাজশাহী এলাকায় আমের মুকুল কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে। প্রত্যেক গাছেই কিন্তু মুকুল আছে, কোনটা বের হয়েছে, কোনটা বের হবে, এরকম পর্যায়ে আছে। আমের জন্য এখন আর অফ ইয়ার বা অন ইয়ার নেই। গাছের পরিচর্যা করার কারণে প্রতি বছরই আমের ভালো ফলন পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শে বাগান মালিকরাও পরিচর্যার প্রস্তুতি নিচ্ছেন। ফল গবেষণার সাথে যোগাযোগ করে আমরা যেভাবে যত্ন নিতে বলছে সেভাবে ব্যবস্থা নিচ্ছি। গতবার যে করোনার কারণে ক্ষতিটা হয়েছিল, এবার যদি কোনো রোগবালাই না হয় তো ইনশাল্লাহ পুষিয়ে যাবে। ফল গবেষকের মতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার রাজশাহী অঞ্চলে আমের বাম্পার ফলন হবে। গত বছর ঘূর্ণিঝড় আমফান ও করোনার প্রভাবে যে ক্ষতি হয়েছিল এবার তা পুষিয়ে ওঠা সম্ভব হবে। এখন আবহাওয়া এখন পর্যন্ত আমরা মনে করছি যে সম্পূর্ণ অনুকূলেই আছে এবং বাম্পার ফলনের প্রত্যাশী। আমরা আশা করছি যে গত বছর করোনাকালীন সময়ে আমের হয়তো অনেকে একটু আশঙ্কার মধ্যে ছিল, কিছুটা দাম পেয়েছে। এবারে কিন্তু করোনা ইনশাল্লাহ আমরা সবাই মোকাবেলা করে সেটা পাড়ি দেওয়া হয়েছে। রাজশাহী অঞ্চলের 4 জেলায় এবার আম চাষ হচ্ছে প্রায় 82,000 হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,75,700 মেট্রিক টন। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। যশোরে বায়োটেকনোলজি ল্যাবরেটরিতে উদ্ভাবিত টিস্যু কালচারের মাধ্যমে উন্নত আলু বীজ উৎপাদনের জন্য গবেষণা চলছে। সংশ্লিষ্টদের দাবি এই চারা ভাইরাস ও অন্য রোগ জীবাণু মুক্ত, ফলনও হয় কয়েক গুণ বেশি। এই বীজ উৎপাদন হলে কৃষকরা সাশ্রয়ী দামে বীজ সংগ্রহ করতে পারবেন বলেও মনে করেন তারা। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে আলুর উন্নত মানের বীজের চাহিদা 2.5 লাখ টন। বিএডিসি ও কৃষি বিভাগ বীজ সরবরাহ করে আসছিল মাত্র 25,000 টন, যা চাহিদার মাত্র 10%। 90% বীজ কৃষকের ঘরে সংরক্ষিত করা হয়। এ কারণে কৃষক আলুর ভালো উৎপাদন পান না। এ সংকট নিরসনে নতুন দিগন্তের পথ দেখাচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। যশোর সদরের রামনগরে গ্রিন বায়োটেক টিস্যু কালচার ল্যাবরেটরি স্থাপন করেছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা। এই ল্যাবে টিস্যু কালচারের মাধ্যমে উন্নত আলু বীজ উৎপাদনের গবেষণা করছে সংশ্লিষ্টরা। কৃষকরা কি করে, তারা খাওয়ার আলুকে বীজ আলু হিসেবে ব্যবহার করে, কিন্তু এতে তাদের ফলন কম হয়। তো আমরা এই জন্য ভাইরাস মুক্ত বীজ পাওয়ার জন্য আমরা টিস্যু কালচারের মাধ্যমে আলুর চারা উৎপাদন করতেছি। ইতিমধ্যে আমরা প্রায় 8,000 চারা বাইরে করছি, তার নিউক্লিয়াস সিড হবে প্রায় 400 কেজি। আমাদের কাছে বীজ নিলে তাদের ফলন অনেক বেড়ে যাবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে। টিস্যু কালচারের এই বীজকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষকরা। আলুর বীজটা খুব ভালো, যদি আমাদের এই মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয় তাহলে কৃষি এই জিনিসটা করে খুব লাভবান হবে। ভালো বীজ যদি আমরা পাই তাহলে উৎপাদন ভালো হবে, ফসলের ফলন বেশি হবে। এই আলুগুলো যদি আমরা পাই তাহলে মনে করেন যে আমরা কৃষক লাগায়ে আমরা লাভবান হতে পারবো। দেশে আলুর বীজের চাহিদা রয়েছে 5 লাখ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিরাপদ ও বিষমুক্ত কাশ্মীরি আপেল কুলের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের তরুণ উদ্যোক্তা মফিজুর রহমান মাফি। মফিজুর জানান, গেল বছরের মতো এবছরও তার আশানুরূপ কুল উৎপাদন হবে। বর্তমানে বাজারে আপেল কুলের দরও বেশ চড়া। এ কারণে এবছর 60 থেকে 70 লাখ টাকার কুল ও 1.5 কোটি টাকার কুলের চারা বিক্রির আশা করছেন তিনি। তার এ সফলতা দেখে কুল বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। খায়রুজ্জামান সোহাগের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের তরুণ উদ্যোক্তা মুফিজুর রহমান মাফি। গেল বছর ৮ বিঘা জমিতে কাশ্মীরি আপেল কুলের চারা রোপণ করেন তিনি। গাছ লাগানোর ৯ মাসের মাথায় প্রথম কুল ধরতে শুরু করে। তার উৎপাদন খরচ ১১ লাখ টাকা হলেও প্রথম বছরই কুল বিক্রি করে আয় হয় তার প্রায় অর্ধ কোটি টাকা। মফিজুর রহমান জানান, এবছর তার বাগানে আশানুরূপ কুল উৎপাদন হবে। আবার এই বাগানের গাছ থেকেই কাটিং করে তৈরি করা হচ্ছে নতুন চারা। চলতি মৌসুমে কুল ও চারা বিক্রি করে প্রায় ২ কোটি টাকা আয় হবে এমন আশা করছেন তিনি। তো এবছর আশা করতেছি আমি কুল ৬০ থেকে ৭০ লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। আর চারা প্রচুর ডিমান্ড, সেই হিসেবে আমি চিন্তা করতেছি প্রায় ১.৫ কোটি টাকার মতো চারা বিক্রি করতে পারবো। মফিজুর রহমান শুধু নিজে স্বাবলম্বী হননি, তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। করোনার ভিতরে চাকরি চলে আছে, তারপর তো আমি এই বড় বাগানে কাজ করতেছি। ১০-১২ হাজার টাকা বেতন পাই। আগে খুব কষ্ট ছিল, এই বড়ের বাগান ঢোকার পর আমরা খুব শান্তিতে আছি। মফিজুরের সফলতা দেখে কুল বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন এই অঞ্চলের শিক্ষিত যুবকরা। এখানে এসে দেখলাম যে বাগানের যে অবস্থা বা ২ বছরের বাগান বেশ ভালোই ফলন দিচ্ছে এবং বাগান দেখে আমার খুব ভালো লেগেছে। চারা কিনবো এবং কিনে আমি লাগাবো, সে পরামর্শ বাড়ির কাছে আমি নিচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন এই ফলটি লাভজনক হয় প্রতি বছরই এর আবাদ বাড়ছে। কুল চাষ প্রসারের লক্ষ্যে সব ধরনের সহায়তা করা হবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই সব উঠতি বয়সের যুবক যুবতী যাদের মধ্যে সম্ভাবনা আছে তাদেরকে নানা রকম পরামর্শ দিচ্ছে, বিশেষ করে এই কুল চাষ পদ্ধতি সম্পর্কে। ফরিদপুর জেলার এবছর ২৩০ হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে, যা থেকে প্রায় ২৭০০ মেট্রিক টন কুল উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশে পদার্পণের আগেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষকরা। রাজধানীতে এক ভার্চুয়াল সংলাপে সংস্থাটির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, হাতে খুব বেশি সময় নেই, তাই সঠিক পদক্ষেপ এখন থেকেই নিতে হবে। এলডিসি থেকে বের হলেও যাতে বাংলাদেশের রপ্তানি পণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। বক্তারা বলেন, সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়বে ওষুধ খাত, এজন্য স্থানীয় বাজারে যেন দাম না বাড়ে সেদিকে নজর দিতে হবে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণে শুধু চ্যালেঞ্জ নয়, নানাবিধ সুবিধাও মিলবে বাংলাদেশের। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে ভোটের আর কয়েকদিন বাকি, এর মধ্যেই টলিপাড়ায় দলবদলের হিড়িক। ভোটের মুখে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে জোড়াফুলে যোগ দিয়েছেন এক ঝাঁক টলি তারকা। পিছিয়ে নেই শাসক শিবিরও। ভাস্কর সরকারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। আসছে ২৭ মার্চ ওপার বাংলা বিধানসভা নির্বাচন। ভোটের মুখে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যোগ দিয়ে বলেন, দিদির হাত শক্ত করে ধরতেই তৃণমূলে তার যুক্ত হওয়া। এই যে দায়িত্বটা যেটা আমাকে দেওয়া হবে, আশীর্বাদ করুন যেন আমি এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি। এর আগে পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী জুন মারিয়া, সায়নী ঘোষ, মানালি দে, অভিনেতা কাঞ্চন মল্লিক এবং ক্রিকেটার মনোজ তেওয়ারির মতো তারকারা, বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, সৌরভ দাস, প্রিয়া সেনগুপ্ত, কৌশানী, বাহামণি খ্যাত রনিতা, সপ্তিক, জলনুপুর খ্যাত লাভলি সহ এক ঝাঁক তারকা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। পাল্টা টলি শিবিরকে সঙ্গে নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিজেপিও। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন পায়েল সরকার থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় চলচ্চিত্র শিল্পীরা। পদ্ম পতাকা হাতে তুলেছেন যশ দাশগুপ্ত, হিরণ, বিবি পায়রা খ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, অতনু রায়, খড়কুটো ধারাবাহিক খ্যাত কৌশিক রায় ও তৃণমূলে ঘনিষ্ঠ বলে পরিচিত রুদ্রনীল ঘোষ। মানে এগেইনস্টে দাঁড়াতে হবে সেটা পুরোপুরি ডিসাইড করবে আমাদের পার্টি। বা বলতে চাই যে আমি আমাদের রাজ্যবাসীর জন্য বা আমার দেশের জন্য আমি কিছু করতে চাই।
21 নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শাসক বিরোধী শিবিরে তুঙ্গে ব্যস্ততা। জোর জল্পনা 7 মার্চ কলকাতায় মোদির জনসভায় উপস্থিত থাকতে পারেন সৌরভ গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজিল্যান্ডের 3 দফায় শক্তিশালী ভূমিকম্পের পর উত্তর দ্বীপের উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 2 দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা তুলে নিলেও তৃতীয় দফার পর আবারও তা জারি করেছে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। মার্কিন গণমাধ্যম এপি জানায় সর্বশেষ ভূমিকম্পটি 8.1 মাত্রার ছিল, তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি শহরে শত শত বাসিন্দারা উঁচু এলাকায় পৌঁছানোর চেষ্টার সময় বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। রিক্টার স্কেলে এর আগের 2টি ভূমিকম্প 7.4 ও 7.3 মাত্রার ছিল। দেশটিতে সফররত বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী চলমান বিক্ষোভে মৃত্যুর মিছিল ক্রমেই বড় হচ্ছে। পুলিশের দমনপীড়ন উপেক্ষা করে বৃহস্পতিবারও বিভিন্ন শহরে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। দেশটির বিক্ষোভ মিছিল লক্ষ্য করে পুলিশের গুলিতে 38 জনের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে জাতিসংঘ এই ঘটনাকে রক্তক্ষয়ী দিন হিসেবে আখ্যা দিয়েছে। সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলি সংযমের আহ্বান জানানোর একদিন পর এই ঘটনা ঘটল। সকালের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডের মাটিতে নামার পর থেকেই ঘরবন্দি ক্রিকেটাররা। শক্ত কোয়ারেন্টাইনের বিধিনিষেধের সময় পার হওয়ার পর এখন কিছুটা শিথিল। প্রথমবারের মতো ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে 3 বিভাগে অনুশীলন করেছে টাইগাররা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে মুক্তি মিলল টাইগারদের। টানা 7 দিন ঘরবন্দি জীবনের পর খোলা আকাশের নিচে ক্রিকেটাররা। যদিও আগের দিনই গ্রুপে ভাগ হয়ে একসাথে জিম করার সুযোগ মিলেছিল লিটন মুশফিকদের। জীবনের সবথেকে প্রিয় ব্যাট বল কাছে পেয়ে অনুশীলনে মেতে ওঠেন ক্রিকেটাররা। প্রথম 7 দিন হোম কোয়ারেন্টাইন করার পর আজকে 8ম দিনে প্রথম ছোট ছোট গ্রুপ হয়ে প্র্যাকটিসে গেলাম। তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব মিলে ভালো ছিল। প্রথম দিনের মাঠের অনুশীলনে জোর দেওয়া হয়েছে ফিল্ডিংয়ে, ছিল ব্যাটিং বোলিংয়েও ঝালিয়ে নেওয়ার সুযোগ। ফিল্ডিংটা নিয়ে বেশি কাজ করেছি, শর্ট ক্যাচ এবং হাই ক্যাচ নিয়ে, কারণ এখানে একটা ওয়েদার এবং বাতাসের একটা ব্যাপার থাকে, তো এটা মানিয়ে নেওয়ার জন্যই ক্যাচিং করা। এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করি এবং শেষে একটু ফিটনেস করি। কিউদের মাটিতে জয় এখনো অধরা, তবে এবার সেই আক্ষেপ কাটাতে চান অলরাউন্ডার সাইফুদ্দিন। ওয়ানডেতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো টিম, তো আমরা যদি আমাদের সবার ভালো খেলতে পারি, দিনটা যদি আমাদের হয়, অবশ্যই আমাদের পক্ষে রেজাল্ট কথা বলবে। আমাদের চেষ্টা থাকবে এই সিরিজ থেকে কিছু নিয়ে যেতে, যেন দেশে যেতে পারি। গালিব নেরিয়াজ, নিউজ 24। পেশাদার ফুটবল লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এ জয়ে 20 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ থাকলো সাইফুল বাড়ি টিটু শিষ্যরা। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে মনিকের গোলের পর 28 ব্যবধানে দ্বিগুণ করেন জিয়ান কার্লো। এরপর 36 ও 69 মিনিটে জোড়া গোল করেন আব্দুল্লাহ। আর 84 মিনিটে ফাঁকা জালে বল জড়িয়ে শেখ রাসেলের বড় জয় নিশ্চিত করেন আসরফ। এই ছিল সকালের সংবাদের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।